ফিরিস আচ্ছা ফিরিস খানিস না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাজারপাড়া কলেজ, সাইকোলজি ডিপার্টমেন্ট। আজকে যারা এই দূর দূরান্ত থেকে অনলাইন ক্লাস অংশগ্রহণ করছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে বুদ্ধি পরিমাপের শ্রেণীবিভাগ, যে বুদ্ধিকে কয় ভাগে ভাগ করা যায়, বুদ্ধি কয় ধরনের, বুদ্ধি পরিমাপের জন্য যে সকল অভিক্ষা রয়েছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আর একটা হচ্ছে দলগত বুদ্ধি অভিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা যে সকল বুদ্ধি অভিক্ষার সাহায্যে একজন মাত্র বুদ্ধির পরিমাপ করা হয়, সেই সকল অভিক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে। ঠিক আছে, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার জন্য একজন ট্রেনারের দরকার, প্রশিক্ষণপ্রাপ্ত দরকার। ইনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির এই অভিক্ষাটির উপর নির্দিষ্ট অভিক্ষা পরিচালনা করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অভিক্ষাটির প্রতিক্রিয়া সমূহকে রেকর্ড করেন। এই ধরনের অভিক্ষা পরিচালনায় বেশি সময় লাগতে পারে এবং ব্যয় বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অভিক্ষা ব্যক্তির ওপর অধিক মনোযোগ দেওয়া সম্ভব হয় এবং অধিক পরিমাণে এই ধরনের কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই স্ট্যানফোর্ড আমি আজকে যেটা আলোচনা করলাম যে বুদ্ধি পরিমাপের শ্রেণী বিভাগ, পরবর্তীতে আলোচনা করবো স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিক্ষার সুবিধা এবং অসুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে বুদ্ধি পরিমাপ দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, আর একটা হচ্ছে দলগত বুদ্ধি অভিক্ষা। আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমেরিকার স্ট্যানফোর্ড তোমরা নাম শুনছ। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান এই 1916 সালে এই বিনিসীমা অভিক্ষার পরিবর্তন সংস্কার তৈরি করেন। এই সংস্কারটি স্ট্যানফোর্ড বিনি স্কেল নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিক্ষা মার্কিন শিশুদের বুদ্ধি পরিমাপের জন্য এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিক্ষা সংস্কার করেন। এই অভিক্ষা মোট 90টি প্রশ্ন সংশোধন করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যাপক টারম্যান
সালে মেরিলের সহযোগিতায় মেরিল স্কেল নামে স্ট্যানফোর্ড স্কেলের একটি পরিবর্তিত সংস্করণ প্রকাশ করেন। সেটা হচ্ছে 1937 সালে অধ্যাপক টারমান। এই অধ্যাপক টারমান সর্বনিম্ন 2 বছর শিশু থেকে শুরু করে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এই অভিক্ষার তৈরি করেন। এই অভিক্ষার সংস্করণে প্রশ্নের সংখ্যা দেওয়া হয়েছিল 129টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 129টির ওপর 1937 সালে অধ্যাপক টারমান সর্বনিম্ন 2 থেকে 3 বছর পর্যন্ত শিশুদের এই বুদ্ধির পরিমাপ করেন। এখানে প্রশ্ন সংখ্যা ছিল 129টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই স্ট্যানফোর্ড বিনে স্কেলের 3য় সংস্করণ যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে 1960 সালে, যে স্ট্যানফোর্ড বিনে স্কেলের 3য় সংস্করণ যেটা প্রকাশিত হয় সেটা হচ্ছে 1960 সালে। এই অভিক্ষার ভিত্তিতে 4র্থ সংস্করণ করেন 1986 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যাপক টারমান জার্মান মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন 1914 সালে এই বুদ্ধাঙ্কের সূত্র প্রণয়ন করেন। অর্থাৎ বুদ্ধাঙ্ক কথাটা হচ্ছে যে মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের যে একটা অনুপাত, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক। যে মানসিক বয়সের সাথে এখানে যে কথাটা আছে, যে বুদ্ধাঙ্ক কথাটা আইকিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ মানসিক বয়স ডিভাইডেড প্রকৃত বয়স গুণন 100। অর্থাৎ বুদ্ধাঙ্ক কথাটা হচ্ছে যে ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের যে একটা অনুপাত, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক। যে ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের যে একটা অনুপাত, সেটা হচ্ছে বুদ্ধাঙ্ক আইকিউ, ইন্টেলিজেন্ট কোশেন্ট যেটা আর কি। অর্থাৎ প্রকৃত বয়স জন্মের পর থেকে যে বয়সটা আমরা আজ পর্যন্ত যে বয়সটা আমরা গণনা করি, সেই বয়সটা হচ্ছে প্রকৃত বয়স। আর মানসিক বয়স হচ্ছে, মৌলিক বয়স হচ্ছে যারা যে বয়সের উপযোগী প্রশ্নের উত্তর দিতে পারে, প্রশ্নের উত্তর দিতে সক্ষম, সেই বুদ্ধিটা হচ্ছে মৌলিক বয়স, মানসিক বয়স। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ হচ্ছে আমাদের যে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা যেটা। আর স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষার সুবিধা এই সুবিধা হচ্ছে এটি একটি বহুল ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা, যেটি একটি বহুল ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা টেস্ট, যেটা আর কি তোমরা যেটা মনে করবা টেস্ট, টেস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অভিক্ষা যেটি একটি বহুল ব্যবহৃত বুদ্ধি অভিক্ষা। এই অভিক্ষায় একটি বড় সুবিধা হলো বুদ্ধাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বুদ্ধি পরিমাপ করা। অর্থাৎ বুদ্ধাঙ্ক তোমাদেরকে নির্ণয় করতে হবে। এর আগে তোমরা জানো যে বুদ্ধাঙ্ক ফর্মুলা হচ্ছে মানসিক বয়স ডিভাইডেড
প্রকৃত বয়স গুণন হচ্ছে 100। অর্থাৎ বুদ্ধাঙ্ক নির্ণয় করে কোনো শিশু বা ব্যক্তির বুদ্ধাঙ্ক নির্ণয় করে আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে কী করতে হবে? বুদ্ধাঙ্ক নির্ণয় করতে হবে। বুদ্ধাঙ্ক নির্ণয় করার পর তারপর তোমাকে বুদ্ধির পরিমাপ করতে হবে। এই অভিজ্ঞা মানসিক বয়সের ধারণা জানতে হবে। অর্থাৎ একজন শিশু বা ব্যক্তির যে মৌলিক যে বয়সটা, মানসিক যে বয়সটা, এটা জানতে হবে। কারণ মানসিক বয়স না জানলে এটা কিন্তু হবে না। আর একটা বিষয় হচ্ছে, যারা ভাষার ব্যবহার জানে, ভাষার মাধ্যমে ভাষার ব্যবহার যারা জানে, তাদের বুদ্ধি পরিমাপের জন্য এটা অধিক উপযোগী। যারা ভাষার ব্যবহার জানে, ভাষার মাধ্যমে যারা কথাবার্তা বলতে পারে, তাদের জন্য এটা অধিক উপযোগী আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অভিজ্ঞাটি বিভিন্ন বয়স স্তরে, প্রতিটি বয়স স্তরে বিভিন্নভাবে স্তর ভিত্তিক আলাদা আলাদা বয়স ভেদে এদেরকে প্রশ্ন করা হয় আর কি। স্তর ভিত্তিক, যার যেরকম বয়স, যার যেরকম মানসিক বয়স, স্তর ভিত্তিক বয়স ভেদে এদের প্রশ্ন করা হয়, ভিন্ন ভিন্ন প্রশ্ন করা হয়। এই অভিজ্ঞের সাহায্যে 2 থেকে 18 বছর বয়স্ক ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হয়। অর্থাৎ 2 থেকে শুরু, আমাদের 2 থেকে 18 বছর বয়স্ক পর্যন্ত ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 2 থেকে 18 বছর পর্যন্ত যে ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হয় এই অভিজ্ঞার মাধ্যমে। আরেকটা হচ্ছে যে স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞার যে সুবিধার পাশাপাশি যে অসুবিধাগুলো কি কি, যেমন এটা একটা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা। এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞাটা এটা একটা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা, তাই একসঙ্গে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা যায় না। এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞা এটা একজন মাত্র ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যাবে, তবে একসঙ্গে একই সময়ে একাধিক ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা সম্ভব নয়। এই অভিজ্ঞাটি ভাষাভিত্তিক। স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞাটি কি? ভাষাভিত্তিক। এটা হচ্ছে ভাষা ভিত্তিক। তাই নিরীক্ষর, যে সমস্ত ব্যক্তি নিরীক্ষর অর্থাৎ ভাষা জানে না, যাদের ভেতরে লেখাপড়া নেই, পড়াশোনা নেই, তাদের জন্য এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞাটা প্রযোজ্য নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অভিজ্ঞা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞকের প্রয়োজন। এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞায় একজন ব্যক্তির দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যেতে কী করতে হবে, একজন ব্যক্তির প্রশিক্ষণ দিতে হবে, ট্রেনারের প্রয়োজন, এবং সেই ট্রেনার হবে কি? অভিজ্ঞতা সম্পন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অভিজ্ঞতাটির সাহায্যে সাধারণ বুদ্ধি পরিমাপ করা যায়, কিন্তু বুদ্ধির বিশেষ উপাদানগুলো পৃথক করা যায় না। এই অভিজ্ঞতার সাহায্যে যে সাধারণ বুদ্ধির যে পরিমাপ করা যেতে পারে, কিন্তু বুদ্ধির যে একটা বিশেষ যে উপাদানগুলো আছে, যে আইকিউগুলো যেটা আছে, এগুলোকে আমরা পৃথক করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অভিজ্ঞা সুবিধা এবং অসুবিধাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই স্ট্যানফোর্ড সমস্যা হচ্ছে না, স্ট্যানফোর্ড
বিনয় বুদ্ধি অভিক্ষার যে 1986 সালে যে চতুর্থবার সংস্কার করেছিলেন, এই চতুর্থবার সংস্করণ করতে গিয়ে উনি 15টি উপ অভিক্ষা আলোকে, এই 15টি উপ অভিক্ষার আলোকে উনি সংস্কার তৈরি করেছিলেন। তার ভেতর ভোকাবুলারি শব্দ ভাণ্ডার, এখানে বলা হয়েছে যে 2 থেকে 6 বছরের শিশুর ক্ষেত্রে শব্দ ভাণ্ডার, 2 থেকে 6 বছরের শিশুর ক্ষেত্রে বস্তুর নাম, সংজ্ঞা প্রদান, তার চেয়ে বড়দের ক্ষেত্রে শব্দের সংজ্ঞা প্রদান করতে হবে। অর্থাৎ আস্তে আস্তে প্রথমে দিতে হবে তাকে শব্দগুলো দিতে হবে সহজ, সহজ থেকে আস্তে আস্তে কঠিন স্তরের দিকে যেতে হবে আর ক্রমানুসারে। প্রথমে তাকে সহজ সহজ দিতে হবে, সহজ থেকে আস্তে আস্তে ক্রমানুসারে কঠিন স্তরের দিকে যেতে হবে শব্দ ভাণ্ডার যেটা আর কি। তারপর প্রতিশ্রুতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো স্মৃতি জিনিসটা জানো, যে স্মৃতি হচ্ছে একটা মেমোরির মতো, অর্থাৎ মেমোরি, অর্থাৎ স্মৃতি মেমোরি, মেমোরি, মেমোরি যেটা স্মৃতি, অর্থাৎ স্মৃতি জিনিসটা হচ্ছে যে অতীতে কোনো শিক্ষণীয় বিষয় যে অবিকল পুনরুৎপাদন করে হচ্ছে স্মৃতি। অতীতে একটা বিষয় শিখলা, শেখার পর যদি তোমরা অবিকল রিকল করতে পারো, ফিডব্যাক করতে পারো, তাহলে সেটা হচ্ছে আমাদের স্মৃতি। আর স্মৃতি ধরে রাখার একটা ফর্মুলা আছে, যে স্মৃতি ধরে রাখার ফর্মুলা কি? শিক্ষণ মাইনাস বি স্মৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই স্মৃতি ধরে রাখার ফর্মুলাটা হচ্ছে কি? শিক্ষণ মাইনাস বি স্মৃতি। অর্থাৎ শিক্ষণ, এখানে কথাটা আসে যে শিক্ষণ জিনিসটা, অর্থাৎ কোনো বিষয় শিখতে গেলে আমাদের 3টি বিষয়ের প্রয়োজন: অতীত অভিজ্ঞতা, অনুশীলন এবং প্রচেষ্টা। এই 3টে বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থাৎ শিক্ষণ জানতে গেলে, শিক্ষণ বুঝতে গেলে আমাদের 3টে বিষয় লাগবে, অর্থাৎ অতীত অভিজ্ঞতা, অনুশীলন এবং প্রচেষ্টা। তাহলে অতীত শিক্ষণ জিনিসটা হচ্ছে এই 3টে বিষয়ের উপর ভিত্তি করে তোমরা যদি শিক্ষণ জানো, তাহলে অতীত অভিজ্ঞতা, অনুশীলন, প্রচেষ্টা, ভুল সংশোধনের মাধ্যমে প্রাণীর আচরণের যে একটা তুলনামূলক স্থায়ী পরিবর্তন আসে, সেটা হচ্ছে শিক্ষণ। কোনো বিষয়ে শিক্ষা লাভ করার পর সব জিনিস কিন্তু তোমার মেমোরির মধ্যে, স্মৃতির মধ্যে ধরে থাকবে না, কিছুটা হলেও কিন্তু কী হবে? বিস্মৃতি হবে, অর্থাৎ ফরগেটিং। বিস্মৃতি জিনিসটা এইরকম জিনিস তো বোঝো যে অতীতে কোনো শিক্ষণীয় বিষয়ে অবিকল পুনরুৎপাদন, অর্থাৎ স্মৃতির উল্টোটা। বিস্মৃতি জিনিসটা হচ্ছে স্মৃতির উল্টোটা, যে অতীতে কোনো শিক্ষণীয় বিষয় অবিকল পুনরুৎপাদন না পারে হচ্ছে বিস্মৃতি। স্মৃতি শিক্ষণ মাইনাস বিস্মৃতি, অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম যে কোনো বিষয় শেখার পর, শিক্ষা অর্জন করার পর সব বিষয় আমরা আমাদের স্মৃতি ধরে রাখবে না, কিছুটা হলেও বিস্মৃতি হবে, ফরগেটিং হবে। এই শিক্ষা লাভ করার পর কিছুটা ভুলে যাওয়ার পর যেটা আমাদের সংরক্ষণ থাকে, সেটা হচ্ছে আমাদের স্মৃতি। আর বিস্মৃতি তো তোমরা জানো যে বিস্মৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ফরগেটিং
কি ফরগেটিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিস্মৃতি ফর গেটিং। তাহলে এখানে বলছে যে ফরগেটিং, যে কোনো বিষয় শিখলা, শেখার পর যদি ভুলে যাও, ভুলে যাওয়ার পর যেটুকু তোমরা ধরে রাখবে এটা হচ্ছে আমাদের স্মৃতি। আর বিস্মৃতি হচ্ছে যে কোনো বিষয়ে শেখার পর অবিকল পুনরুৎপাদন না পারাই হচ্ছে বিস্মৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই জন্য এখানে বলছে যে আমাদের কী করতে হবে, যে স্মৃতি জিনিসটা ছবি থেকে তার মতো করে বিভিন্ন ধরনের পুঁথি দিয়ে মালা গাঁথতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরিমাণগত অর্থাৎ সহজ থেকে গণনা জটিল শব্দের সমস্যার সমাধানের মাধ্যমে গাণিতিক সমস্যার একটি সারি তৈরি করতে হবে। গাণিতিক অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকে একটা গাণিতিক সমস্যার একটি সারি তৈরি করতে হবে। যেমন তোমাদের পরিসংখ্যান পরিস্থিতির মধ্যে থাকে যে উপাত্ত তো ডাটা তো দুই ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। এই বিন্যস্ত ডাটা তোমাদের দেওয়া থাকবে সিআই আর এফ দেওয়া থাকবে। ওখান থেকে তোমাদের কোশ্চেনে যেটা বের করতে বলবে সেটা তোমাদেরকে বের করতে হবে। আর একটা তোমাদের যে অবিন্যস্ত ডাটা, বিভিন্ন ধরনের এই ডাটাগুলো থাকবে, সাফল্যাঙ্ক থাকবে। ওখান থেকে যদি বলে এই ডাটাগুলো তোমাদেরকে ক্রমানুসারে সাজা, অর্থাৎ ছোটো থেকে বড় এলোমেলোভাবে দেওয়া থাকবে, তোমাদেরকে কী করতে হবে, যে ক্রমানুসারে ছোটো থেকে বড় এই জিনিসগুলো তোমাদেরকে সাজাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর একটা হচ্ছে বাক্যের স্মৃতি, অর্থাৎ সহজ থেকে কঠিন ক্রম সাজান বাক্য সমূহকে পুনরাবৃত্তি করতে হবে আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে তোমাদের এখন সেকেন্ড ইয়ার, তোমরা দ্বাদশ শ্রেণী, সেকেন্ড পার্ট তোমাদের স্যাররা আলোচনা করছে। কোনো শিক্ষার্থী যদি মনে করো যে আমি তো সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড পার্ট আলোচনা হচ্ছে, পড়াশোনা করতেছি, কিন্তু ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট পার্ট এটা তো কিছুদিন থেকে পড়াশোনা নাই, লোহা ফেলে রাখলে যেমন মরিচে ধরে, ঠিক এরকম যদি অর্থাৎ পুরাতন বিষয় যদি না পড়া যায়, ওই নতুন বিষয়টা কী করে পুরাতন বিষয়কে ধাক্কা দেয়। এই জন্যই তোমরা যদি বলো যে সেকেন্ড ইয়ারের পাশাপাশি যে সেকেন্ড পার্ট বইয়ের পাশাপাশি যদি ফার্স্ট পার্ট বই যদি তোমরা পড়াশোনা করো, এখানে তোমাদের কী হবে, একটা পুনরাবৃত্তি হবে, রিকলের মাধ্যমে পুনরাবৃত্তি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর একটা হচ্ছে প্যাটার্ন বিশ্লেষণ। দেখা যাচ্ছে ছোটদের ক্ষেত্রে ছিদ্রের সাথে আকারে মিল করতে হবে, অর্থাৎ ছোটদের সঙ্গে ছোটদের মিল থাকে, আর বড়দের সঙ্গে বড়দের মিল। তো বড়দের সঙ্গে বড়দের মিল, ছোটদের সঙ্গে ছোটদের মিল। এক সারিতে যদি দেখা যায় যে 10টা শিশু যদি সেম একই বয়সের যদি সাজানো যায়, আর এক সারিতে যদি দেখা যায় যে বড় শিশু যারা, তাদেরকে যদি এক লাইনে যদি সারি করানো যায়, তাহলে কি জিনিসটা ভালো লাগবে, ভালো দেখা যাবে। এটা হচ্ছে প্যাটার্ন। আর একটা হচ্ছে বোধ ক্ষমতা। যে বোধ ক্ষমতা এরকম জিনিস যে রেডিও এবং টেলিভিশনে সংবাদ যেটা সম্প্রসারণ করে আর কি, এটা সরকার যেটা আমাদের করেন, যে রেডিও, টেলিভিশন বা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে আমরা এগুলো কী করতে পারি, বিভিন্ন বিষয় জানতে পারি আর কি। আরেকটা হচ্ছে অসঙ্গতি, অর্থাৎ একটা ছবি দেখানো যদি যায়, ঠিক আছে তোমার একটা যদি ছবি দেখানো যায়, ছবিতে কি অসঙ্গতি আছে, সেটাতে কী দেখা যাচ্ছে, সেটা কী করতে হবে, চিহ্নিত করা আর কি। যে ছবিটা দেখে
যে শিক্ষার্থীদের কাজ হলো কি এই ছবিটা কি বলছে এটা উপস্থাপন করতে হবে। আরেকটা হচ্ছে অঙ্কের স্মৃতি, যে গাণিতিক পর্যায়ে যেটা তালিকা থাকে, এই তালিকাগুলো ছোট থেকে বড় এবং বা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজানো যায় কি না, এটা তোমাদেরকে কী করতে হবে, এটা দেখতে হবে আর কি। আর একটা হচ্ছে নকলকরণ, অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি দেখা যায় একটা জ্যামিতি ত্রিভুজের চিত্র অঙ্কন করছে, আর একটা স্টুডেন্ট যদি আরেকজন শিক্ষার্থী যদি ওই ত্রিভুজটা থেকে হুবহু একই রকম চিত্র অঙ্কন করে, তাহলে এটাকে বলা যায় যে নকলকরণ আর কি। আর একটা হচ্ছে বস্তু স্মৃতি, যে অনেক বস্তু প্রদর্শিত একটি বড় ছবি থেকে একটি করে একটি করে সাধারণ বস্তুর ছবি কী করতে হবে, শনাক্ত করতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা ছবি দেওয়া থাকবে, এই ছবি থেকে আরেকটা ছবি শিক্ষার্থীদেরকে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা হচ্ছে সংখ্যার সারি, যে সংখ্যার একটি সারি উপস্থাপন করা হবে, সারিতে কোন সংখ্যাটি পরবর্তীতে আসবে তা নির্ধারণ করতে হবে। যেমন দেখা যাচ্ছে যে 8, 9 দেওয়া আছে, 10 নেই, 11 দেওয়া আছে, 11, 12, 13 পর্যন্ত দেওয়া আছে। তাহলে 8, 9, 9-এর পরে যে 11, 12 দেওয়া আছে, মাঝখানে কোন সংখ্যাটা বসবে এটা শিক্ষার্থীদেরকে উপস্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটা হচ্ছে কাগজ ভাঁজ করা এবং কাটা। অর্থাৎ তোমরা যদি তোমাদের লেখার জন্য বাজার থেকে যদি তোমরা কাগজ ক্রয় করে নিয়ে আসো, সেটা কিন্তু হুবহু খাতার ন্যায় হবে না। অর্থাৎ খাতার ন্যায় তোমাকে রূপান্তরিত করতে হলে তোমাকে কী করতে হবে, ওই কাগজগুলোকে ভাঁজ করতে হবে। ওই কাগজগুলো যদি ভাঁজ না করো তাহলে কিন্তু খাতার ন্যায় রূপান্তরিত হবে না, একটা পূর্ণাঙ্গ একটা খাতা তৈরি হবে না। কেউ যদি মনে করো যে আমি লম্বা থেকে খাতা বানাবো, তাহলে কিন্তু খাতা হবে না, লম্বা পেজ থেকে কিন্তু খাতা হবে না। তোমাকে ওই লম্বা পেজগুলোকে কী করতে হবে, ভাঁজ করতে হবে। ভাঁজ করলে তাহলে পুরোপুরিভাবে একটা খাতা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সমীকরণ তৈরি, অর্থাৎ কিছু ডিজিট থাকবে, এই ডিজিটগুলো এরকম জিনিস, যেমন এই ডিজিটগুলো এরকম জিনিস থাকবে, যে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে গুণন থাকবে, এখানে ভাগ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিজিটগুলো দিয়ে কী করতে হবে, আমাদেরকে একটা পুরোপুরিভাবে একটা সমীকরণ তৈরি করতে হবে। এই ডিজিটগুলো থেকে একটা সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ এরকম তৈরি করতে হবে, এটা হচ্ছে এগুলো মনে করি বীজগণিতিক ডিজিট, যেমন 3x + 5y = 10, এটা একটা সমীকরণ তৈরি হবে। এটা আমাদেরকে এই বিভিন্ন ডিজিটের মাধ্যমে, বিভিন্ন চিহ্নের মাধ্যমে, বীজগণিতিক যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো হচ্ছে বীজগণিতিক চিহ্ন, প্লাস মাইনাস গুণ ভাগ, এই চিহ্নগুলো হচ্ছে আমাদের বীজগণিতিক চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে একটা পুরোপুরিভাবে একটা পূর্ণাঙ্গ একটা আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এভাবে আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে। একটা বাচনিক সম্পর্ক, অর্থাৎ বাচনিক সম্পর্কটা এরকম জিনিস যে দেওয়া আছে এক ধরনের 3টি শব্দ, চতুর্থটি ভিন্ন প্রকৃতির, একই ধরনের দেওয়া আছে 3টে শব্দ। আর একটা হচ্ছে চতুর্থটি ভিন্ন প্রকৃতি। এই 3টি কেন একই রকম আর চতুর্থ কেন ভিন্নতা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ 3টি শব্দ একই রকম হলো আর চতুর্থ শব্দটা আলাদা হলো, এটা দেখে ব্যাখ্যা করতে হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সামনে যেটা তুলে ধরলাম, তোমরা জানো যে বুদ্ধি পরিমাপের শ্রেণী বিভাগ। বুদ্ধিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা, যে ব্যক্তি ভিত্তিক বুদ্ধি অপেক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আর একটা হচ্ছে দলগত বুদ্ধি অপেক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে বুদ্ধি শ্রেণী বিভাগ যেটা তোমরা জানলা, এখানে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা, আর একটা হচ্ছে দলগত বুদ্ধি অপেক্ষা। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা তোমরা জানো যে সকল ক্ষেত্রে যে বুদ্ধি অপেক্ষার সাহায্যে একজন মাত্র ব্যক্তির বুদ্ধির পরিমাপ করা হয়, সেটা হচ্ছে আমাদের যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা যদি বলে, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা কোনগুলো? যেমন স্ট্যানফোর্ড দিনী বুদ্ধি অপেক্ষা, ওই ছেলের বুদ্ধি অপেক্ষা, এগুলো হচ্ছে কি ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা তোমরা জানো যে দলগত বুদ্ধি অপেক্ষা, অর্থাৎ একই সময়ে একাধিক ব্যক্তির যে বুদ্ধি পরিমাপ করা হয়, একসঙ্গে একাধিক ব্যক্তির যে বুদ্ধি পরিমাপ করা হয়, সেটা হচ্ছে আমাদের দলগত বুদ্ধি অপেক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই বুদ্ধি পরিমাপের জন্য আমাদের যে স্ট্যানফোর্ড দিনী বুদ্ধি অপেক্ষার সুবিধা অসুবিধাগুলো, এগুলো তোমরা জানলা। যে স্ট্যানফোর্ড দিনী বুদ্ধি অপেক্ষা, উনি আমেরিকা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এলএন টারমান। এই এলএন টারমান, ওনার নাম হচ্ছে কি এলএন টারমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই এলএন কি টারম্যান, এলএন টারমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই এলএন টারমান উনি 1916 সালে আর কি 1916 সালে এই এলএন টারমান উনি এই বিনিসীমা বুদ্ধি অপেক্ষার উপর পরিচালনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই পরিচালনা করতে গিয়ে উনি 90টি প্রশ্নের উপর উনি কী করলেন, যে 90টি প্রশ্নের আলোকে 90টি প্রশ্নের আলোকে উনি এই অপেক্ষাটি পরিচালনা করেন। 90টি প্রশ্ন নিয়ে উনি সংশোধন করেছিলেন। আর এই পরবর্তীতে উনি কী করলেন, পরবর্তীতে উনি এটাকে সংস্কার করলেন, সেটা হচ্ছে 1937 সালে। 1937 সালে উনি এটা সংস্কার করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1937 সালে। আর এটার উপর ভিত্তি করে উনি কী করলেন, যে তৃতীয় এবং চতুর্থ, তা 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত এটার উপর উনি 129টি প্রশ্নের আলোকে, প্রশ্নের সংখ্যা ছিল কতটি? 129টি। 129টি প্রশ্ন, 129টি প্রশ্ন নিয়ে উনি এই 1937 সালে 129টি প্রশ্ন 1937 সালে উনি এই পরীক্ষণটা পরিচালনা করেন।
এই পরীক্ষণটা পরিচালনা করতে গিয়ে এই এলেন কারম্যান উনি একটা 2 থেকে অর্থাৎ সর্বনিম্ন প্রিয় শিক্ষার্থী, কিন্তু সর্বনিম্ন 2 বছর শিশু এবং সর্বোচ্চ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সর্বোচ্চ 3 বছর, এটার আলোকে উনি এই পরীক্ষণটা পরিচালনা করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে উনি 1960 সালে তৃতীয় সংস্কার প্রকাশিত করেন, তৃতীয় সংস্কার প্রকাশিত করেন আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমি আজকে যেটা তোমাদের সামনে আলোচনা করলাম যে বুদ্ধি পরিমাপের শ্রেণী বিভাগ, বুদ্ধি কয় ধরনের, স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অপেক্ষার সুবিধা এবং অসুবিধা, এবং পাশাপাশি যে এই স্ট্যানফোর্ড বিনি বুদ্ধি অপেক্ষা 1986 সালে যে চতুর্থবার সংস্করণ করেন এই 15টি উপ অভিক্ষা নিয়ে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বই দেখবা, বাসায় বই না দেখলে হবে না। যারা আজকে মনোবিজ্ঞান ক্লাস, এই অনলাইন ক্লাস অংশগ্রহণ করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করো নাই, তারা আগামী দিনে এই ক্লাস শেয়ার করার চেষ্টা করবা। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে, এবং পরবর্তীতে এই ক্লাস যাতে অংশগ্রহণ করতে পারো। আবারও তোমাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। ফিনিশে চাপ দাও।